আকাশ ভাই, বিশ্বাস করেন, মেয়েটা মৃত্যুর ফেরাস্ত রূপ। রেনকোট থেকে হাত বের করতেই তার হাত ধারালো একটা ছুরিতে পরিবর্তন হয়ে গেছে। তারপর সেই ছুরিটা দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করে ফেলেছে সেই লোকটাকে। তার পরিবর্তেই সে আমার পেছনে পড়েছে। আপনি প্লিজ আমাকে বাঁচান। আরে রাজ, কি হয়েছে তোর? আর তুই কিসব বলছিস উল্টাপাল্টা? তোর মাথা ঠিক আছে তো? ভাই, বিশ্বাস করেন, আমি একটা কথাও মিথ্যে বলছি না। আপনি আমাকে যেই লোককে উঠিয়ে আনার আদেশ করেছেন, আমি তার লোকেশন বের করে গন্তব্যে পৌঁছেছি তাকে তুলে আনার জন্য। কিন্তু আমি সেইখানে গিয়ে দেখি আমার আগেই কালো একটা রেনকোট করা সেই মেয়ে সেই লোককে পাকড়া করেছে। আর মেয়েটার সারা শরীরে কেমন যেন ইলেকট্রনিক্যাল শর্ট সার্কিটের আলোকৃত রশ্মি আলো জ্বলছিল। আমি সেই মেয়েটাকে দেখে আড়াল হয়ে যাই আসল কাহিনী জানার জন্য। কিন্তু হুট করেই মেয়েটা রেনকোট থেকে হাত বের করে। বিশ্বাস করেন আকাশ ভাই, মেয়েটা রেনকোট থেকে হাত বের করতেই তার হাত আত্মতান্ত্রিকভাবে দক্ষতার একটা অস্ত্রে পরিণত হয়ে গেছে, যেই অস্ত্রটা কিনা একটা মানুষের শরীরের গঠনের চাইতেও দ্বিগুণ। তারপর সেটা দিয়ে সেই লোকটাকে টুকরো টুকরো করে ফেলে। আমি পাশ থেকে ওই ভয়ানক দৃশ্য দেখে ঘাবড়ে যাই, যার ফলে আমি সেই টিনের ফকিরের পিছনে লুকিয়েছিলাম সেটাতে হাত লেগে শব্দ হয়ে ওঠে। সেই শব্দের আওয়াজটা মেয়েটার কানে পৌঁছতেই মেয়েটা সেই লোকটাকে রেখে আমার পিছু নেয়, আর আমি দৌড়ে সেই জায়গাটা ত্যাগ করি। তবে আমি শিওর মেয়েটা আমার পিছু নিতে নিতে এখান পর্যন্ত চলে এসেছে। ভাই প্লিজ, আপনি আমাকে সেই হাইটা থেকে বাঁচান। এই রাজ, সত্যি করে বলতো যে তুই কোনো নেশা টেশা করেছিস নাকি? কারণ এই যুগে এমন আধ্যাত্মিক কোনো কিছু ঘটে নাকি? ভাই, বিশ্বাস করেন, আমি আমার মৃত্যুকে কসম করে বলতেছি, আমি একটা কথা মিথ্যে বলছি না। আমি যা বলেছি সবকিছুই আমার চোখের সামনে হয়েছে, সবকিছুই আমি নিজের চোখে দেখেছি। আচ্ছা ঠিক আছে, যা, বিশ্বাস করলাম তোর কথা। কিন্তু শোন, এখানে এসে সেই মেয়ে আমার সামনে তোর কোনো ক্ষতি করবে এমন বুকের বাটা এখনো সেই মেয়ের হয় নাই। কারণ আমি কে তুই ভালো করেই জানিস। সো তুই নিশ্চিন্তে ভিতরে যা। আর সেখানে আরো বহু ছেলেপেলে আছে, আর আমি বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে কে আসে তোর পিছু নিয়ে এখান পর্যন্ত। ঠিক আছে ভাই। তারপর রাজ ভিতরে চলে গেল, আর আমি আমার বাংলোর বাইরে পায়চারি করতে লাগলাম। এভাবে বেশ অনেকটা সময় কেটে গেল, কিন্তু কেউই আসলো না। না, রাজ হয়তো কোনো কিছু দেখে ভয়টা পেয়েছে, তাই আমার কাছে এসে উল্টাপাল্টা বলেছে। কিন্তু একটা দিক বিবেচনা করলে রাজের বিষয়টাকে ফেলনা না ভেবে সিরিয়াস নেওয়া উচিত। কারণ এই রাজ এমন একটা ছেলে যে কিনা কোনো কিছুর পরোয়া করে না, যত বড় বাপের বেটা হবে হোক। আমি জাস্ট একবার যদি মুখ দিয়ে বলি যে অমুক ব্যক্তিকে মৃত্যুর ঘাট পর্যন্ত পৌঁছে দিয়ে আয়, তাহলে সে একবারের জন্য ভাববে না সেই লোককে বা কি তার পরিচয়। সোজা গিয়ে সেই মানুষটাকে জমের দুয়ারে পৌঁছে দিয়ে আসবে। আর সেই ছেলে কিনা বিনা কারণ এভাবে ভয় পাবে? না, এটা আমার পুরোপুরি বিশ্বাস হচ্ছে না। হয়তো সত্যি তার সাথে কিছু একটা ঘটেছে, তাই এই বিষয়টাকে পুরোপুরি ফেলনা ভাবা যাবে না। কিন্তু এখন তো কেউ আসেনি তাকে ফলো করতে করতে, তাই বাংলোর ভিতরে চলে যাই। চিন্তা ভাবনা মতন বাংলোর ভিতরে চলে আসলাম। বাংলোর ভিতরে এসে সবাইকে বললাম, এই আজ রাতে সবাই একটু সচেতন থাকিস, কারণ রাজের সাথে কিছু অদ্ভুত বিষয় ঘটেছে। আমার কথার প্রতিউত্তরে আমার আরেকজন কাছের ছোট ভাই মাহবুব বলে ওঠে, ভাই, আপনি একদম টেনশন করবেন না, কারণ আজ রাতে এমনিতেও কেউ বাসায় যাবে না। তার উপরে গার্ডরা পুরো বাংলো কড়া নজরদারিতে রেখেছে। সো আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন, আগামীকাল আবার আপনার ক্লাস আছে। ঠিক আছে। তারপর নিজের রুমে চলে এলাম। নিজের রুমে এসে বিছানায় শুয়ে পড়েছি। তারপর ঘুমানোর প্রয়াস করলাম, কিন্তু কেন যেন ঘুমটা আসছেই না। অনেকক্ষণ যাবৎ চোখ বন্ধ করে রেখেছি, তাই বিছানা ছেড়ে উঠে ছাদে চলে এলাম। আর আসার আগে একজন শেফকে কফি বানিয়ে ছাদে নিয়ে আসার কথা বলেছি। চুপচাপ ছাদে এসে দাঁড়িয়ে আছি। রাতের বাজে 12টা। ছাদ থেকেই বাংলোর চতুর্থ পাশের রাস্তাগুলো নজর ঘোরাচ্ছি, কিন্তু রাস্তায় কেউই নেই। সব কিছু পুরোপুরি নীরব হয়ে আছে, আর আমিও একাকিত্বকে সঙ্গী করে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি। আরে ধুর, চুপচাপ দাঁড়িয়ে থেকে কি হবে? আপনাদেরকে নিজের পরিচয় দিলেই তো একাকিত্ব দূর হয়ে যাবে। তো চলুন পরিচয়টা দিয়ে দিই আপনাদেরকে।
আমি আকাশ মাহমুদ, আছি বরাবরের মতন আপনাদের সাথে। পরিবার বলতে মা, বাবা, বোন সবাই আছে, তবে তারা সবাই গ্রামে থাকে। আর আমি একাই শহরে বিশাল একটা বাংলো নিয়ে থাকি, যার মধ্যে সবসময় গুটি কয়েক ছেলে পেয়ে থাকে, যারা কিনা আমার খুব কাছের ছোট ভাই। আর ঘরের চতুর্থ পাশে গার্ড দ্বারা ভরপুর, যারা কিনা সব সময় আমার সুরক্ষা নিশ্চিত করে। আর আমার পেশা বলতে আপাতত অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। তার পাশাপাশি শহরটাকে পুরো হাতের মুঠোয় করে রেখেছি। বাকি সমস্ত কিছু গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। তো চলেন গল্পে ফিরে যাই। আপনাদেরকে নিজের পরিচয় দেওয়া শেষ করতেই শেফ এসে বলল, স্যার আপনার কফি। ধন্যবাদ এত রাতে কফি করে খাওয়ানোর জন্য। আর দুঃখিত তোমার কাছে, কারণ এখন তোমার ঘুমের সময়। আমি কফির কথা বলে বেহুদে তোমার অনেকটা সময় নষ্ট করেছি। আরে স্যার কি বলেন, আপনার জন্য করতে পারলে নিজেরও খুশি লাগে, সেটা মধ্যরাত হোক বা দিন। কারণ আমি যেই মানুষের কিনা কোনো অস্তিত্ব ছিল না, সেই ছেলে আপনার ঘরে এসে ঠাঁই পেয়েছি। তার উপরে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছুই সুন্দরভাবে হচ্ছে। তো কি চাই আমার? আপনার জন্য আমার পরিবার সুখে শান্তিতে চলতে পারছে, আর সেই আমি কিনা আপনাকে রাতের বেলায় কফি খাওয়াতে পারবো না? স্যার প্লিজ এভাবে বলবেন না, আপনার জন্য প্রাণ চলে গেলেও কম হবে সেটা। আরে হয়েছে হয়েছে, থামো। আর তারিফ করতে হবে না আমার। যাও এবার গিয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে স্যার। শেফ চলে গেল, আর আমি কফির মগটা হাতে নিয়ে আগের ন্যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার দিকে দৃষ্টিকোণ করলাম আর কফি খেতে আরম্ভ করলাম। কিন্তু হুট করেই রাস্তার মধ্যে বিদ্যুতের ন্যায় কোনো একটা মানুষের আবছায়াকে তড়িৎ গতিতে দৌড়ে চলে যেতে দেখলাম। আমি হতবাক হয়ে রাস্তার দিকে তাকিয়ে আছি। সেই আবছায়াটা একবার নয়, বেশ অনেকবার দৌড়ে একই রাস্তা দিয়ে ছুটোছুটি করছে। আমি পুরোপুরি শকড হয়ে গিয়েছি। আমি শকড হয়ে চোখ পাকিয়ে রাস্তার দিকে তাকিয়ে আছি। এদিকে কফিটাও ঠান্ডা হয়ে গিয়েছে। তখন হুট করেই এমন সময় কেউ একজন পিছন থেকে এসে আমাকে নাড়া দিয়ে বলল, ভাই আপনি কোনো খেয়ালে বিভোর হয়ে আছেন? আমি বেশ কয়েকবার আপনাকে ডেকেছি, কিন্তু আপনি আমার কথায় কোনো জবাব দেন না। তার উপরে আপনার হাতের কফি ঠান্ডা হয়ে গিয়েছে, তাই আপনাকে স্পর্শ করেছি। ভাই কি হয়েছে? আপনি এক দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়ে কি দেখছিলেন? মাহবুব, কিছু একটা তো অবশ্যই দেখেছিলাম রাস্তায় তাকিয়ে, তবে সেটা এখন তোকে এক্সপ্লেন করা যাবে না। কারণ আমি যা দেখেছি সেটা কি আমার চোখের ভ্রম ছিল নাকি সত্যিই ছিল তা আমি শিওর করে বলতে পারছি না। তবে এটুকু আমি শিওর করে বলতে পারি যে খারাপ কিছু একটা হয়তো ঘটতে চলেছে। তাই তোরা সবাই সতর্ক থাক, আর শহরে বা বাহিরে যত ছেলেপেলে আছে তাদের সবাইকে সাবধানে থাকতে বল। ঠিক আছে ভাই, আমি বলে দিচ্ছি, কিন্তু আমার মতে আপনার এখন ঘুমোতে যাওয়া উচিত। কারণ রাত জাগলে আপনার মাথা পেইন দিবে, যার জন্য সারাটা দিন আপনার পানসে যাবে। সো আপনি রুমে চলে যান, আর কফির মগটা আমায় দিন। আমি কফিগুলোকে গরম করে আপনার রুমে পাঠিয়ে দিচ্ছি, আপনি সেটা খেয়ে ঘুমিয়ে যাবেন। না, আর গরম করে পাঠাতে হবে না, কারণ এটা খেলে হয়তো আর ঘুমিয়ে আসবে না। তাই আমি ঘুমাতে চলে যাচ্ছি, তুই কফির মগটা নিয়ে কিচেনে রেখে আয়। ঠিক আছে ভাই। তারপর মাহবুবের হাতে কফির মগটা দিয়ে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে বিছানায় দ্বিতীয়বারের মতো গা এলাতেই ঘুম চলে এসেছে। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে কলেজে চলে আসলাম। কয়েকজন গার্ড সাথে ছিল, আর তাদেরকে সহ ড্রাইভার গাড়ি ড্রাইভ করে কলেজে এসে নামিয়ে দিয়েছে আমাকে। আর আমার সাথে গার্ডরাও গাড়ি থেকে নেমেছে, তবে তারা আমার সাথে কলেজের ভিতরে প্রবেশ করেনি, কারণ বেশি অহংকার আর পার্ট দেখানো ভালো না। তাই তাদেরকে আমি বাইরে রেখেই কলেজের ভিতরে প্রবেশ করি। তবে আমি পার্ট না দেখালেও কলেজের সবাই কিন্তু আমাকে এক নামে চেনে, যে আমি আকাশ মাহমুদ। আর এই চেনার কারণ হচ্ছে কলেজে একবার একটাকে বেরেহেমভাবে মেরেছিলাম, তারপর থেকেই পুরো কলেজ আমাকে চেনে। তবে আমি সত্যিকার অর্থে কে বা কি আমার পরিচয় তা কেউই জানে না। সবাই ভাবে হয়তো কোনো বড় লোকের ছেলে, তাই আমার এত পাওয়ার, আর তাই হয়তো আমার এত লাক্সারিয়াস জীবনযাপন। তাছাড়া কলেজের বাইরে গেলেই আমার পাশে গার্ড ঘোরাঘুরি করে,
যেটা দেখে আমাকে বড়লোকের দুলালি ছাড়া আর অন্য কিছু ভাবে বিবেচনা করতে পারাও যায় না। কিন্তু সত্যিকার অর্থে আমি কি সেটা শুধু আমার সাথে আমার ক্লোজ ছোট ভাইগুলোই জানে। যাকে এখন ক্লাসে যাই, তাই চিন্তা ভাবনা মতন ক্লাসের দিকে অগ্রসর হচ্ছিলাম। তখন চোখে পড়ল নিচে ক্লাসের কয়েকটা ছেলে মিলে নতুন বর্ষের কয়েকটা মেয়েকে র‍্যাগ দিচ্ছে। আমি সামনে অগ্রসর হওয়া থামিয়ে দিয়ে তাদের দিকে দৃষ্টিপাত করতেই সব কয়টা ছেলে র্যাগিং করা বাদ দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল, কারণ তারা জানে তাদের অবস্থা এখন খারাপ হয়ে যাবে। তাই সব কয়টা দৌড়ে পালিয়ে গিয়েছে। ছেলেগুলো চলে যেতেই আমি মেয়েগুলোকে হাতের ইশারায় তাদের ক্লাসরুম দেখিয়ে দিয়ে বললাম নিজেদের ক্লাসে যেতে। তখনই নতুন বর্ষের একটা মেয়ে আমার দিকে মুচকি হাসি দিয়ে সবার সাথে ক্লাসরুমের দিকে চলে গেল। আমি সেই দিকে বেশি একটা ভ্রুক্ষেপ না করে নিজের মতো হেঁটে ক্লাসে চলে এলাম। শান্তশিষ্টভাবে ক্লাস করে বের হয়েছি। তখনই কলেজের মধ্যে হইচই লেগে গিয়েছে যে আমাদের কলেজের একটা ছেলেকে কে যেন কুপিয়ে কয়েক টুকরো করে কলেজের ওয়াশরুমের মধ্যে ফেলে রেখেছে। কলেজের সকল ছাত্রছাত্রী ওয়াশরুমের মধ্যে গিয়ে ভিড় লাগিয়েছে। আমিও তাড়াতাড়ি কলেজের ওয়াশরুমে ছেলেটার লাশ দেখার জন্য চলে গেলাম। ওয়াশরুমের আশেপাশে মানুষ গেজ করছে, তবে আমি সেখানে যেতেই সবাই আমাকে সাইড দিয়ে রাস্তা করে দিল, আর আমি ওয়াশরুমে প্রবেশ করলাম। ওয়াশরুমে প্রবেশ করে দেখি ছেলেটাকে বেরেহেমভাবে কুপিয়ে কেউ একজন তার শরীরটাকে অনেক কয়েকটা ভাগে বিভক্ত করে দিয়েছে। তার পাশাপাশি ছেলেটার চেহারাটাও থুবড়ে দিয়েছে ভারী কিছু একটা দিয়ে মেরে, যেটা দেখে কিনা পুরোপুরি থ হয়ে গেলাম, কারণ আজ পর্যন্ত এমন ভয়ানক মৃত্যু কারোর হতে দেখিনি। তার উপরে আমি এত মানুষ টপকেছি, কিন্তু কোনোদিনও কাউকে এভাবে মারার সাহস করেনি। শকড হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি। তখনই ওয়াশরুমের আয়নার দিকে আমার নজর গেল। ওয়াশরুমের আয়নার দিকে নজর পড়তেই দেখি ভয়ানক একটা ডেমনিক ফিগার আয়নার ভিতর থেকে আমার দিকে দৃষ্টিপাত করে তাকিয়ে আছে, যেটা দেখে কিনা আমার শরীর এবার থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। এমন অদ্ভুত রকমের দৃশ্য দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি আশেপাশের স্টুডেন্টদের দিকে নজর ঘোরাতে লাগলাম, কিন্তু কেউ আমার দিকে কোনো খেয়ালই করছে না। সবার অ্যাটেনশন মারা যাওয়া ছেলেটার মৃতদেহের দিকে। তখনই আয়নার ভিতর থেকে সেই ডেমনিক ফিগারটা আমায় বলে উঠল, এই ছেলে, তুই খামোখা এসবের মাঝে বাহাত দিস না, কারণ তুই ভালো একটা ছেলে। তাই আমি চাই না তুই এসবের মাঝে বেশি একটা হস্তক্ষেপ কর। সো এখান থেকে চলে যা, না হয় কিন্তু তোর অবস্থাও খারাপ করে দিব। আয়নার ভিতরে থাকা ডেমনিক ফিগারটার কথা শুনে সমস্ত ভয় রাগে পরিণত হয়ে গেল, কারণ আমি ঘাড়তারা একটা লোক। আমার দিকে একবার কেউ আঙুল তুললে বা হুমকি দিলেই আমার মাথার রক্ত টকবক করতে শুরু করে যায়, আর যার ফলে সামনের লোকটা কে সেটা দেখার পরিস্থিতি থাকে না। আগে ইচ্ছে তরফে কেলিয়ে নেই, পরে গিয়ে হিসেব নিকেশ করে সামনের লোকটা কে ছিল। তদ্রূপ এখন রাগে শরীরের রক্ত খুলতে আরম্ভ করেছে, যার ফলে দেরি না করে ওয়াশরুমের আয়নার মধ্যে সজোরে একটা ঘুষি মেরে দিলাম, আর সাথে সাথে আয়নাটা ফেটে টুকরো টুকরো হয়ে গেল। আয়না ফাটতেই ডেমনিক ফিগারটা গায়েব হয়ে গিয়েছে। অন্যদিকে সবাই এবার আমার দিকে তাকিয়ে আছে, কারণ ইতিমধ্যে অদ্ভুত একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি আমি। তাই পরিস্থিতি সামাল দিতে সবাইকে বললাম, কেউ এসব কিছুতে কর্ণপাত না করে নিজ নিজ কাজে চলে যান, কারণ এখানে কিছু সময়ের মাঝেই পুলিশ চলে আসবে। আমার কথা শুনে সবাই ওয়াশরুমের আশপাশ ছেড়ে যে যার মতো চলে গিয়েছে। তবে নতুন বর্ষের সেই মেয়েটা এখনো দাঁড়িয়ে আছে, যে কিনা আমায় দেখে মুচকি হেসেছিল। তাই তাকে জিজ্ঞাসা করলাম, এই মেয়ে, তুমি এখনো যাওনি কেন? চলে যাব, কিন্তু আপনাকে একটা কথা বলার জন্য এখানে রয়ে গেছি। কি কথা? আপনার কিন্তু অনেক সাহস, না হয়তো আয়নাটা ভেঙে ফেলতেন না। এই মেয়ে, আয়না ভাঙতে সাহসের প্রয়োজন হয় নাকি? হ্যাঁ, আর আয়না আমি যে কোনো একটা কারণেই ভেঙেছি, এখানে সাহসের কিছুই নেই। আরে, আপনি বললেই কি হবে নাকি? আমি জানি আপনার অনেক সাহস। মেয়েটার কথা শুনে প্রচন্ড লেভেলের বিরক্তি লাগছে, তাই তাকে বললাম, এই মেয়ে, তুমি এখান থেকে যাও তো, আমার মাথা না খেয়ে। চলে যাচ্ছি, তবে শুনুন, আপনার সাহস কিন্তু অনেক।
মেয়েটা এটা বলেই আকাশের সামনে থেকে চলে যায়, আর যেতে যেতে সেম আগের ন্যায় একটা মুচকি হাসি দেয়, যেই হাসির মাহাত্ম্য আকাশ বুঝতে পারে না, আর সে এই বিষয়টা নিয়ে বেশি একটা ভ্রুক্ষেপও করে না। মেয়েটার চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই কলেজে পুলিশ চলে আসে। আকাশ এখনও ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে আছে। পুলিশ এসে লাশের কন্ডিশন দেখে নিজেদের মধ্যে বলাবলি করতে শুরু করে যে এটা হয়তো সেই রহস্যময়ী লেডি কিলারের কাজ, কারণ গতবারে লোকটার ন্যায় নাকি একই রকম ছুরির ক্ষত দেখা যাচ্ছে এই স্টুডেন্টের শরীরে। তাই তাদের মনে হয় সেই লেডি কিলারটাই এই ছেলেটাকে মেরেছে। পুলিশদের সমস্ত কথোপকথন আকাশ পাশ থেকে শুনে ফেলে, তাই সে পুলিশ অফিসারকে জিজ্ঞেস করে, স্যার, এই স্টুডেন্টের খুন হয়েছে কি করে, আর কে করেছে তার খুন? আসলে খুন হয়েছে কি করে বা কে খুন করেছে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাই তুমি এখান থেকে চলে যাও, আর কলেজের প্রিন্সিপাল স্যারকে ডেকে পাঠাও। ওনার সাথে আমাদের কিছু পার্সোনালি কথা আছে। প্রিন্সিপাল স্যার একটু বাইরে গিয়েছে, তিনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কিন্তু স্যার, আপনি আমার প্রশ্নের উত্তর না দিয়ে কথা লুকাচ্ছেন কেন? এই বেটা, কিসের কথা লুকিয়েছি রে তোর কাছ থেকে? স্যার, মর্জিত ভাষায় কথা বলুন, আর আমি আপনাদের কথোপকথন কিন্তু শুনে নিয়েছি। সো আপনি সেই লেডি কিলারের বিষয়ে আমার কাছে খোলাসা করুন। এই বেটা, তুই আমাকে মার্জিত ভাষা দেখাচ্ছিস, আর তোর কাছে কোনো ছাতার মাথা তৈরি কৈফত দিতে যাব? তুই কে রে? তোকে দেখে তো কলেজের স্টুডেন্টও মনে হচ্ছে। তুই জানিস আমার কাছে কৈফত চাওয়ার জন্য কত নামি দামি লোক আমার পিছনে ঘুরঘুর করে, আর সেখানে তোর মতো চ্যাংরা বয়সে একটা ছেলে এসে কিনা আমার কাছে কৈফত চাইছে? যা ভাগ এখান থেকে, আর প্রিন্সিপাল স্যারকে জলদি আমার সাথে দেখা করতে বল। স্যার, আবারও বলছি, ভদ্রভাবে কথা বলেন, না হয় কিন্তু কণ্ঠনালী টেনে একদম ছিঁড়ে ফেলবো। পুলিশ অফিসার আরো রেগে যায় আকাশের এমন কথাবার্তা শুনে। তাই সে সোজা আকাশের কাছে এসে আকাশের কলার চেপে ধরে। তারপর আকাশের গালের মধ্যে থাপ্পড় মারার জন্য যখনই হাত উত্তোলন করে, তখনই হুট করে আকাশের বডিগার্ডরা কোথা থেকে এসে যেন পুলিশ অফিসারের হাত ধরে ফেলে। তারপর আকাশের একজন বডিগার্ড সেই পুলিশ অফিসারটাকে বলে, এই সরকারের পালিত কুকুর, তুই কোন সাহসে আকাশ ভাইকে মারার সাহস করেছিস? হ্যাঁ, তুই কি জানিস আকাশ মাহমুদকে? পুলিশ অফিসারের ক্ষিপ্ততা যেন আরো কয়েক গুণ বেড়ে গেছে, কিন্তু সে বডিগার্ডদের জন্য কিছুই করতে পারে না। তবে সে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে শুরু করে, এই, তোর আকাশ যেভাবে হোক, আমার কাছে কারো এই খাওয়া নাই। কোনো বড়লোক ছেলেকে আমি গণনা রাখি না। সে হয়তো কোনো বড়লোকের ছেলে টেলে হবে, কিন্তু তার বড়লোকই আমার হাঁটুর নিচে থাকে। এই অফিসার, মুখ সামলে কথা বল, অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। এই বেটা, বড়লোকের চামচা, সবে তো মাত্র বাড়াবাড়ি করছি। সময় মতো তোর আকাশকে, ভাইকে আর তোদের সব কয়টাকে লকআপে নিয়ে গিয়ে কোষের ডান্ডা দিব। তারপর ভাইগিরি আর তোদের চামচাগিরি একদম চিরতরে বের হয়ে যাবে। আচ্ছা, এত বক বক যে করছিস, এটা করবি সেটা করবি, তুই কি আসলে জানিস তোর দ্বারা এমন কিছু হবে না? কারণ তুই ভাইয়ের আসল পরিচয় জানতে পারলে এখানেই প্যান্ট ভরে মূত্র ত্যাগ করবি। এই চামচা কেটে তোর ভাই, আর কিসের এত বাহাদুরি দেখাচ্ছে সে? আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া রবার্টের নাম শুনছিস কখনো? শুনেছি, কিন্তু কি হয়েছে সেটা বল এখন। তোর সামনে সেই আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া রবার্টেই দাঁড়িয়ে আছে, আর তুই এত সময় ধরে যে বেয়াদবটা করেছিস, সব কিছু কিন্তু টিনার সাথে করেছিস। ভাই যদি একবার তার আসল ফর্মে আসে, তোর এই বাহাদুরি থাকবে তো তখন? পুলিশ অফিসার আকাশের গার্ডের মুখে রবার্ট নামটা শুনতেই হাঁটু ভাঁজ করে আকাশের পা ধরে বসে পড়ে। তারপর কাঁদো কাঁদো কণ্ঠে আকাশকে বলে, ভাই, আপনার পায়ে পড়ি, আপনি আমাকে মাফ করে দেন। বিশ্বাস করেন, আপনি কে সেটা আমি জানতাম না। আমি না হয় না জেনেই আপনার সাথে এমন ধারা বেয়াদবি করেছি। আপনি প্লিজ আমি মাফ করে দেন। আকাশ পুলিশ অফিসারের কথার কোনো উত্তর না দিয়ে সোজা পা ঘুরিয়ে নিয়ে পুলিশ অফিসারের শরীরে সজোরে একটা লাথি দিয়ে মেরে দেয়, যার ফলে পুলিশ অফিসার পিছনের দিকে উল্টে পড়ে যায়। তখনই আকাশ কিছুটা গরম হয়ে গার্ডকে বলে,
মুজাহিদ, আমি চললাম। তুই এই পুলিশ অফিসার থেকে লেডি কিলারের বিষয়ে তথ্য সংগ্রহ করে নে, আর পরে সময় করে এই ব্যাটাকে ধরে বেয়াদবি করার শখ মিটিয়ে দেব। তারপর আকাশ সেখান থেকে চলে গিয়ে বাসার উদ্দেশ্যে একাই রওনা হয়। আকাশ চলে যেতেই পুলিশ অফিসার কান্না করতে আরম্ভ করে, কারণ সে জানে তার মৃত্যু নিশ্চিত। রবার্টের সাথে বড় গলায় কথা বলে কেউ আজ পর্যন্ত টিকে থাকতে পারেনি, সেখানে সে তো রবার্টের কলার ধরে তাকে মারতে চেয়েছে। পুলিশ অফিসারের কান্নার মাত্রা যেন ক্রমশ বেড়েই চলেছে। তখনই মুজাহিদ তাকে বলে, বাছাধন, এই জন্যই বলে বুঝে শুনে মানুষের সাথে পাঙ্গা নিতে হয়। সরকারি পোশাক পরিধান করে হাতে 6 বুলেটওয়ালা একটা পিস্তল নিলেই বাদশা হওয়া যায় না। সো এবার ফটাফট সেই লেডি কিলারের তথ্য দে। ভাই প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আপনার 2 পায়ে পড়ি, আপনি আমাকে বাঁচান। আমার বাচ্চার কসম করে বলতেছি, আমি এরকম ব্যবহার কোনোদিন আর কারোর সাথে করব না। আচ্ছা যা, তোকে ভাই কিছু করবে না, তোর জিম্মাদারি আমি নিচ্ছি। সো এবার তাড়াতাড়ি সেই লেডি কিলারের বিষয়ে কনফার্ম কর। ভাই, সেই লেডি কিলারের বিষয়ে আমরাও তেমন ভালো করে জানি না, তবে গতকাল যেখানে খুন হয়েছে আমরা সেখানে ছানবিন করেছিলাম, কিন্তু আমাদের হাতে কিছু মেলেনি। তবে যখনই আমরা সেই এলাকার মোড়ের একটি সিসিটিভি ফুটেজ চেক করি, তখন সেই লেডি কিলারটাকে দেখতে পাই। সেই লেডি কিলারটাই অলৌকিকের কোনো ক্ষমতা আছে। সে রেইনকোট থেকে হাত বের করতেই তার হাত অদ্ভুত হয়ে দৈত্যকার একটি ছুরিতে পরিণত হয়ে যায়, যেটা দিয়ে কিনা সে সেই লোকটাকে মুহূর্তের মধ্যেই মেরে ফেলে। তারপর মেয়েটা সেই লোকটাকে ছেড়ে অন্য একজনের পিছু নেয়। পরবর্তীতে সেই মেয়েটাকে আর কোথাও দেখা যায়নি। কেন, এত বড় এলাকা, কেউ কি তাকে যেতে দেখেনি? না, কেউই নাকি তাকে দেখেনি। সবার কথা অনুযায়ী সে অদৃশ্য হয়ে গেছে। আচ্ছা, সেই মেয়ের ভিডিও ফুটেজটা চাই আমার। ঠিক আছে ভাই, আমি থানা থেকে ফুটেজ এনে কিছু সময়ের মধ্যে আপনার হাতে দিচ্ছি। কিন্তু ভাই, রবার্ট স্যার আমাকে মারবে না তো? না, আকাশ ভাই তোর কিছুই করবে না, তোর জিম্মাদারি আমি নিয়েছি বললাম তো। তবে হ্যাঁ, একটা কথা, তুই আর তোর লোকজন কখনো কিন্তু আকাশ ভাইয়ের বিষয়ে মুখ খুলতে পারবি না। এক কথায় বলতে গেলে তোরা জেনেও কোনো কিছু জানিস না। না ভাই, আমরা কোনোদিনও মুখ খুলব না। ওনার আসল পরিচয়টা আমাদের মনের ভিতরেই থাকবে। এবার সিসিটিভি ফুটেজটা আনার ব্যবস্থা কর, আর এই স্টুডেন্টের লাশটা ল্যাবে পাঠাবি না, কি করবি কর। তারপর অফিসার একজনকে চলতি সেই ফুটেজটা আনতে থানায় পাঠায়। কিছুক্ষণের মধ্যেই থানার লোক ফুটেজটা নিয়ে এসে আকাশের গার্ডের হাতে দেয়। তারপর গার্ড সিসিটিভি ফুটেজটা নিয়ে এসে আকাশের হাতে দেয়। আকাশ ফুটেজটা না দেখে পরে দেখবে বলে সেটাকে সাবধানে রেখে দেয়। তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। এক ঘুমে মাগরিব আজান হয়ে গেছে। আকাশ ঘুম থেকে উঠতেই রাজ এসে তাকে খবর দেয়, ভাই, কলেজে নাকি কোনো এক পুলিশ অফিসার আপনার সাথে ঝামেলা করেছে। সেই পুলিশ অফিসারকে সেই লেডি কিলার টপকে দিয়েছে, আর সাথে পুলিশ অফিসারের মৃতদেহের ওপর একটা চিরকুট রেখে গেছে, যার মধ্যে লেখা আছে কারোর বাপের ক্ষমতা নেই তাকে খুঁজে বের করে পাকড়া করবে। আর বিশেষ করে আপনার কথাও বলেছে যে আপনারা নাকি মানে রোবটেরও নাকি এত বড় বুকের পাটা নেই যে সে তাকে খুঁজে বের করবে। ভাই, সেই মেয়ের প্রত্যাশাকে আপনাকেও চ্যালেঞ্জ ছুড়ে মেরেছে। রাজের মুখে এমন কথা শুনে আকাশের ভিতরে দাও দাও করে আগুন জ্বলতে শুরু করে, কারণ এই জীবনের প্রথম কেউ আকাশকে এভাবে ওপেন চ্যালেঞ্জ করেছে। আকাশ ভয়ানক এক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজকে বলে, ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। আকাশের কথা এবং তার চেহারায় ভয়ানক আকৃতি দেখে রাজের বুঝতে বাকি নয় যে বাঘসিংহের তুমুল এক লড়াই শুরু হতে চলেছে। তবে তার বিশ্বাস আকাশ এই লড়াইয়ে বিজয় হবে, কারণ আকাশ যে মাঝে মধ্যে তার মানুষের রূপ পাল্টে ভয়ানক ভ্যাম্পায়ারের রূপ ধারণ করে, সেটা কেউ জানুক আর না জানুক রাজ কিন্তু সেটা ভালো করেই জানে। আকাশের হিংস্রতা একবার জেগে উঠলে সে একাধিক মানুষের প্রাণ নিতেও একবার ভাববে না। তাই রাজ মুচকে একটা হাসি দিয়ে আকাশের কক্ষ থেকে বেরিয়ে আসে। অন্যদিকে আকাশ ও রাজের হাসি দেখে মুচকে একটা হাসি দেয়, যে হাসির রহস্য কিনা আকাশের ভিতরেই লুকিয়ে আছে, তবে সেটা সঠিক করে বলা যাচ্ছে না। হয়তো আকাশও ভিতরে ভিতরে কিছু একটা প্ল্যান করছে।
সেকেন্ড কয়েক যেতেই হাসি থামিয়ে দিয়ে সিসিটিভি ফুটেজটা হাতে তুলে নেয় দেখার জন্য। পুলিশ অফিসার মেমোরি কার্ডে করে সিসিটিভি ফুটেজটা মুজাহিদদের কাছে পৌঁছিয়েছে, আর মুজাহিদ সেটা আকাশের হাতে তুলে দেয়। আকাশ মেমোরি কার্ডটা ফোনের মধ্যে লাগিয়ে প্লে করবে, কিন্তু তার আগ মুহূর্তেই সে বলে ওঠে, লেডি কিলার, দেখি তুই আসলেই কে, আর তুই কোন জলের মাছ। তুই যেহেতু আমার শরীরের জামা ধরে টান দিয়েই ফেলেছিস, তাহলে অবশ্যই মাঠঘাট বেঁধেই নেমেছিস খেলা করার জন্য। তাই আমি একটু প্রিপারেশন নিয়ে নেই তোর মুখোমুখি হওয়ার জন্য। অবশ্য আশা করি তোর সাথে পাঙ্গা লড়তে প্রিপারেশনের কোনো দরকার পড়বে না আমার। তবে তারপরেও আমি ওভার কনফিডেন্স হয়ে হাত পা গুটিয়ে বসে থাকবো না, কারণ বিপরীত পক্ষের লোককে সব সময় আমি সিরিয়াস নেই, যার কারণে আমার মধ্যেও সিরিয়াস ভাবটা থাকে, আর সেই সিরিয়াস ভাবটাই আমাকে বিজয়ের লক্ষ্যে পৌঁছায়। তারপর সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করলাম। সিসিটিভি ফুটেজটা প্রথম থেকে নিয়ে শুরু করে শেষ পর্যন্ত শান্ত মন মেজাজ নিয়েই দেখেছি, কিন্তু ভিডিওটা শেষ হতেই আমার গায়ের লোম কাটা দিয়ে উঠেছে। কারণ ভিডিওটাতে যা দেখলাম তারপর কিছু বলার মতো অবস্থাতে নেই আমি। মাথা ঘুরতে আরম্ভ করেছে মেয়েটার এমন অদ্ভুত কর্মকাণ্ডে। কি করে সম্ভব এটা? একটা মেয়ে কি করে এমন অদ্ভুত কাণ্ড করতে পারে? কোনো সাধারণ মানুষের পক্ষে এমন কর্মকাণ্ড করা কখনোই পসিবল না। না, এই মেয়ের মধ্যে হয়তো কোনো অলৌকিক শক্তি আছে। আমি শিওর এই মেয়ে কোনো সাধারণ মানুষ না। মেয়েটাকে নিয়ে গভীর এক চিন্তা ভাবনায় পড়ে গেলাম। বেশ কিছুক্ষণ মেয়েটাকে নিয়ে চিন্তা করেছি, কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না। মনের ভিতরে সেই মেয়েকে নিয়ে জন্মানো অজানা প্রশ্নের উত্তরগুলো এখনো প্রশ্নই রয়ে গিয়েছে। মেয়েটাকে নিয়ে চিন্তা করতে করতে মাথা জ্যাম খেয়ে গিয়েছে। না, এখন আর ভাবা যাবে না মেয়েটাকে নিয়ে, তাহলে হয়তো শরীর অসুস্থ হয়ে পড়বে। তবে ছেলে পেলেকে তার তালাশ করতে বলে দেই। চিন্তা ভাবনা মতন রুম থেকে বেরিয়ে এসে রাজ এবং বাকি সবাইকে বললাম, এই তোরা সবাই লেডি কিলারের তালাশ করতে বের হও। তখনই আমার দলের সিফাত নামক একজন ছেলে বলে উঠল, ভাই, কিভাবে তালাশ করবো এই মেয়ের ব্যাপারে কিছুই আমরা জানি না। না আছে মেয়ের কোনো ছবি বা আইডেন্টিটি, আর না আছে মেয়ের কোনো সঠিক লোকেশন। তার উপর রাজভাই যেভাবে বর্ণনা দিল সেই মেয়ের, তাতে করে কি করব বুঝে উঠতে পারছি না। মেয়ের কোনো ছবি নেই, কারণ সে কালো রেইনকোট পরিধান করে থাকে, তার উপরে মুখ ঢাকা থাকে। কিন্তু তাই বলে তো হাত গুটে বসে থাকলে চলবে না। মেয়ে আমাকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছে, তো তোরা যদি তাকে খুঁজে বের করতে না পারিস তাহলে আমার হার হবে। না ভাই, আপনাকে হারতে দিব না আমরা। আমাদের যাই হবে হোক, আমরা সেই মেয়েকে খুঁজে বের করবই। কাজে লেগে পড় সবাই। আর রাজ, মুজাহিদ কোথায়? তাকে দেখতে পাচ্ছি না কেন? ভাই, মুজাহিদের মন খারাপ। ও মা, কি হয়েছে ওর? ভাই, সে নাকি পুলিশ অফিসারকে কথা দিয়েছিল তার কিছুই হবে না, আপনার বিষয়টা সে দেখবে, এবং তার পুরোপুরি জিম্মেদারি সে নিয়েছিল। কিন্তু পুলিশ অফিসার আমাদেরকে লেডি কিলারের তথ্য দেওয়ায় লেডি কিলার তাকে মেরে ফেলেছে। তার জন্য সে নিজেকে দোষারোপ করছে, আর সাথে মন খারাপ করে বসে আছে। আরে, এখানে মন খারাপ করার কি আছে? আমি তো তার কোনো ক্ষতি করিনি। মুজাহিদ হয়তো আমার উপর ভিত্তি করে কথা দিয়েছিল তাকে, কিন্তু পুলিশ অফিসারের খুন তো অন্য কেউ করেছে। তার জন্য সে নিজেকে দোষারোপ করে মন খারাপ করলে হবে নাকি? যা, তাকে আমার সাথে এসে দেখা করতে বল। আচ্ছা ভাই। আমি আবার নিজের রুমে চলে আসলাম। রুমে আসার কিছুক্ষণের মধ্যেই মুজাহিদ আমার রুমে এসেছে। খিরে মুজাহিদ, তুই নাকি মন খারাপ করে বসে আছিস? ভাই, কি করব বলেন? পুলিশ অফিসারের জিম্মাদারি নিয়েছিলাম, কিন্তু বেচারা মারা গেল। ঠিক আছে, জিম্মাদারে নিয়েছিস, কিন্তু আমি তো তার কোনো ক্ষতি করিনি। তার ক্ষতি করেছে তো অন্য কেউ। তাহলে তোর কষ্ট পাওয়ার কারণ কি? ভাই, সেটা ঠিক আছে, আপনার দিক থেকে মরেনি, কিন্তু এটা শিওর যে সে আমার কারণেই মরেছে। সে আমাকে সিসিটিভি ফুটেজ দেওয়ায় হয়তো লেডি কিলার তাকে মেরে ফেলেছে। তার মৃত্যুটা এই দিক থেকে আমার সাথে জড়িত। দেখ মুজাহিদ, যা হওয়ার হয়ে গিয়েছে। এখন এসব নিয়ে আফসোস করলেও সেটা ঠিক হবে না। তবে তুই চাইলে আফসোসের মাত্রা কমাতে পারিস। সেই লেডি কিলারকে খুঁজে বের করে দে। মানে হচ্ছে, বাকিদের মতো তুইও তার খোঁজ লাগা।
লেডি কিলারকে খালি একবার জাস্ট আমার কাছে এনে দে, না হয় তার ঠিকানাটা অন্তত খুঁজে বের কর। তারপর সেই মেয়ের ব্যবস্থা আমি করছি। ঠিক আছে ভাই, আমি খোঁজ লাগাচ্ছি। আর শোন, মন খারাপ করিস না। আচ্ছা ভাই। তারপর মুজাহিদ চলে গেল। মুজাহিদ রুম থেকে বের হতেই রাজ তাড়াহুড়ো করে আমার রুমেই ঢুকলো। রাজের এমন তাড়াহুড়ো দেখে তাকে জিজ্ঞেস করলাম, কিরে কি হয়েছে, তুই এমন তাড়াহুড়ো করছিস কেন? ভাই, মিনিস্টার সাহেব আপনার জিমেলে একটা ভয়েস মেল পাঠিয়েছে। তার ঘনিষ্ঠ লোকদের নাকি কেউ একজন গায়েব করে ফেলেছে। মিনিস্টার সাহেবের মেল দেখে আমি তিনাকে জিজ্ঞেস করি কে এমন করেছে, তার ব্যাপারে কিছু জেনে থাকলে আমাকে ইনফর্ম করতে। তখন তিনি বলে তিনারা নাকি একটা সমাবেশে গিয়েছিল। সেখান থেকে তিনার শুভাকাঙ্ক্ষীরা বাড়ি ফিরে যাওয়ার সময় মাঝপথে বিদ্যুতের গতিতে কেউ একজন দৌড়ে এসে তাদের সবাইকে একত্রে নিয়ে ধোঁয়ার মতন বাতাসের সাথে মিশে গেছে। তারপর যেই রাস্তা থেকে ওনার শুভাকাঙ্ক্ষীদের গায়েব করা হয়েছে সেই রাস্তার ধারের একটা সিসিটিভি ফুটেজ তিনি আমাদেরকে পাঠিয়েছে। কিরে কি বলছিস এসব? ভাই, আপনি নিজের চোখেই দেখেন। এই যে আমি আমাদের কম্পিউটার থেকে মিনিস্টার সাহেবের মেয়েদের ছবি তুলে নিয়ে এসেছি, তার সাথে সাথে ওনার পাঠানো সিসিটিভি ফুটেজটাও নিয়ে এসেছি। দেখি সিসিটিভি ফুটেজটা প্লে কর। রাজ আমার কথা মতো মোবাইল দিয়ে মিনিস্টার সাহেবের পাঠানো ভিডিওটা প্লে করলো। সেটা প্লে করতেই দেখি মিনিস্টার সাহেবের কয়েকজন লোক গাড়িতে করে বাড়ি ফিরছিল, কিন্তু মাঝপথেই তাদের গাড়ি থামিয়ে কেউ একজন তাদের সবাইকে একসাথে নিয়ে উধাও হয়ে গিয়েছে। আর যে তাদেরকে উঠিয়েছে সেও সেই লেডি কিলারের মতো কালো রেইনকোট পরিধান করে আছে। তবে সে ছেলে, আর তার রেইনকোটটা কালো হলেও তার শরীর এক জাতীয় বৈদ্যুতিক আলো দেখা যাচ্ছে, যেটা কিনা তার সারা শরীরে জ্বলজ্বল করছে। তাকে সেকেন্ডের মধ্যে তড়িৎ গতিতে দৌড়ে আসতে দেখলাম গাড়ির সামনে। তারপর গাড়ি থামিয়ে সবাইকে একত্রে উঠিয়ে নিয়ে বাতাসের আগে গায়েব হয়ে গিয়েছে। মনে হচ্ছে যেন পৃথিবীর সবচাইতে তীব্র গতির বিমান তার যাত্রা শুরু করেছে। এসব দেখে আমার মাথার সেন্স পুরোপুরি নড়ে গিয়েছে। কারণ কি করে সম্ভব এটা? একটা মানুষ কি করে বুলেটের গতিতে দৌড়ে গায়েব হয়ে যেতে পারে, যার কদম মাটিতে পড়ার আগেই সে গায়েব হয়ে যায়? আমি এসব দেখে চমকে গিয়েছি। তখনই পাশ থেকে রাজ বলে উঠল, ভাই, এবার বিশ্বাস হয়েছে আপনার? আপনি তো সব কিছুই নিজের চোখে দেখেছেন। গতকাল আর আজ মিলে 2টা সিগনেটেড হয়েছে। ভাই বিশ্বাস করেন, এসব দেখে আমার নিজের ওপর থেকে আস্থা উঠে গেছে। আমার মনে হচ্ছে যেন পৃথিবীর মানুষের সাথে ভিন গ্রহণের এলিয়েনরাও বসবাস করতে শুরু করেছে। না হয়তো বান্দরের বাচ্চাটা চোখের পলক পড়ার আগেই কি করে গায়েব হয়ে যায়। রাজ, কিছু তো একটা ঘটতেছে আমাদের অগোচরে। তোরা সবাই সাবধানে থাক আর তাদের খোঁজ লাগা, পরে বাকিটা আমি দেখব। ঠিক আছে ভাই। এবার নিচে চলে যা, আমি একটু শুয়ে রেস্ট করব। আমার মাথা কেমন যেন ভার হয়ে আছে। ওকে ভাই। রাজ নিচে চলে গেল আর আমি বিছানায় শুয়ে এসব কিছু নিয়ে ভাবতে আরম্ভ করলাম। আর এসব নিয়ে ভাবতে ভাবতে আমার আবার ঘুম পেয়েছে। আমি ঘুমিয়ে গিয়েছি আর এক ঘুমে চোখ খুললাম সকালবেলায়। মাথা এখন প্রচণ্ড হালকা লাগছে, তবে রাতের ব্যাপারগুলো এখনো আমার ভিতর থেকে পুরোপুরি বের হয়নি। ঘুম থেকে উঠে নাস্তা পানি করে নিলাম। তারপর শান্ত মেজাজে গতকালের বিষয়টা নিয়ে ভাবতে ভাবতে কলেজে চলে এলাম। প্রতিদিনের ন্যায় গাডরা আজও সাথে এসেছে আমার। আমি আমার মতো করে গাড়ি থেকে নেমে কলেজের ভিতরে প্রবেশ করলাম। কলেজের ভিতরে প্রবেশ করতেই প্রথম বর্ষের সেই মেয়েটা আমার সামনে এসে বলল, এই যে মিস্টার, আপনি কেমন চিন্তিত দেখাচ্ছে কেন? কি নিয়ে এত চিন্তা করছেন যে আপনার চোখে মুখে তা ফুটে উঠেছে? এই মেয়ে, আমি কোনো কিছু নিয়েই চিন্তিত না। সো তুমি গিয়ে নিজের কাজ করো। আমি তো নিজের কাজই করছি। আর দেখুন, আপনি যে কিছু একটা নিয়ে চিন্তা করছেন সেটা আপনি অস্বীকার করলেও আমার প্রস্তাব কিন্তু বাকি নেই। আচ্ছা, আমি চিন্তিত হই আর যাই হই না কেন, তা দিয়ে তোমার কাজটা কি? আমার অনেক কাজ। এই মেয়ে, অনেক কাজ মানে? এত কিছু তো বলা যাবে না, তবে এটুকু বলতে পারি আপনার চিন্তিত ভাবটা আমি দূর করতে পারবো। কিভাবে দূর করবা শুনি? আপনাকে শক্ত করে জড়িয়ে ধরে কষে একটা
চুমু দিব, যার ফলে আপনার মাথা সারা দিন বিটিভির মতো ঝিঝির করবে। ইউ ব্লাডি কিউট মাই সুইট হার্ট। তখন দেখবেন আমি ছাড়া আর কোনো চিন্তাই আপনার মাথায় আসবে না। তখন বিটিভির মতো সারা দিন ঝিঝির 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 করবে আর আমার কথাই ভাববেন। নতুন বর্ষের মেয়েটা আকাশকে এই কথা বলেই ভোঁ করে একটা দৌড় দিয়ে আকাশের সামনে থেকে পালিয়ে যায়। আর অন্যদিকে আকাশ মেয়েটার কথা শুনে হাবলার মতন সেখানেই দাঁড়িয়ে আছে। সে যেন পুরোপুরি বোবা হয়ে গেছে, আর মেয়েটা তাকে গাধা বানিয়ে দিয়ে দৌড়ে পালিয়ে গেছে। মেয়েটা চলে যাওয়ার কিছুক্ষণ পর আকাশ নিজেকে সামলে নিয়ে বলে, কি রে ভাই, কি হলো এটা? মেয়েটা হঠাৎ আমার সামনে এমন আচরণ করলো কেন? ওর মাথায় কি সিটিট আছে নাকি কোনো? আল্লাহ জানে। না, ওকে কলেজ শেষে ধরে জিজ্ঞেস করব কাহিনীটাকেই। তারপর উল্টাপাল্টা কিছু হলে থাপড়ে কানপাটে একদম গরম করে দেব। তুমি যে মেয়ে কোথাকার, ওর কত বড় সাহস যে সে আমাকে গাধা বানিয়ে দিয়ে চলে গেল। দাঁড়া, কলেজ টাইমটা শেষ হোক খালি, তারপর তোকে দেখাচ্ছি। তারপর সেখানে আর দাঁড়িয়ে না থেকে ক্লাসরুমে চলে গেলাম, কিন্তু মাথার মধ্যে এখনও সেই মেয়েটার সিনটা ঘুরপাক খাচ্ছে। এর মধ্যেই স্যার এসে ক্লাস শুরু করেছে, কিন্তু স্যারের দিকে আমার কোনো খেয়ালই নেই। মাইন্ড পুরো ডিস্টার্ব হয়ে গিয়েছে। আমি যে ক্লাসে বসে বেখেয়ালিপনা করছি সেটা স্যার খেয়াল করেছে, তাই তিনি আমার নাম ধরে একটু জোর গলায় বলে উঠল, এই আকাশ, তোমার মন কোথায়? আমি ক্লাসে লেকচার দিচ্ছি আর তুমি কিনা ক্লাসে বসে বেখেয়ালিপনা করছো। স্যারের মুখে হঠাৎ করে এমন ধরনের কথাবার্তা শুনে মাথার রক চটে গিয়েছে। এমনিতেই হাজারটা প্রশ্ন নিয়ে মাথা জ্যাম খেয়ে আছে, তার উপরে স্যার নিজের গাড়ি ঢুকিয়ে দিয়ে আরও ভয়ানকভাবে জ্যাম খাইয়ে দিয়েছে মাথার মধ্যে। তাই বসা থেকে উঠে দাঁড়িয়ে গেলাম। তারপর টেবিলের মধ্যে ঝ্রাম করে হাত রেখে স্যারকে বললাম, স্যার, সমস্যা কি আপনার? আকাশের ভয়ানক রূপ দেখে স্যারের কলিজা থেকে যেন সমস্ত পানি শুকিয়ে গেছে। তাই তিনি গলার স্বর একদম নরম করে আকাশকে বলে, না না, কোনো সমস্যা না। আসলে আকাশ, আমার ভুল হয়ে গেছে। আমি আসলে হুট করে কি বলতে কি বলে ফেলেছি তা নিজেও বুঝতে পারতেছি না। প্লিজ আকাশ, আমাকে মাফ করে দাও। স্যার আকাশের কাছে মাপ চেয়ে তড়িঘড়ি করে ক্লাস থেকে বেরিয়ে যায়, কারণ আকাশের আচরণে চরম ভয় পেয়েছেন তিনি। অন্যদিকে স্যার যেতেই আকাশ চুপচাপ আবার বসে পড়ে। সে নিজের সিটে বসে নিজেকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু তার মাথা পর্যায়ক্রমে আরও বিগড়ে যায়। তাই সে স্যারের মতন করে কাউকে কিছু না বলে ব্যাগ কাঁধে উঠিয়ে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে পড়ে। তারপর ক্লাস থেকে বেরিয়ে কলেজের ফাঁকা একটা জায়গায় দেওয়াল টাইপ কিছু একটার উপরে আধো বসা অবস্থায় বসে আপন মনে কিছু একটা ভাবতে থাকে। তখনই আকাশের সামনে গিয়ে কলেজের একটা ছেলে হেঁটে যায়। আকাশ তাকে দেখে ডাক দিয়ে জিজ্ঞেস করে, এই, তোর নাম কি রে? আর কোন বর্ষে পড়িস তুই? ভাই, আমার নাম তুহিন, আমি দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট। আচ্ছা শোন, নতুন বর্ষের ক্লাসে গিয়ে দেখবি একটা মেয়ে হালকা গোলাপি রঙের জামা পরিধান করে এসেছে। ম্যাম বা স্যার যেই থাকুক না কেন, তিনাকে বলবি আমি বলেছি সেই মেয়েটাকে কিছুক্ষণের জন্য ছুটি দিতে, আমার তাকে প্রয়োজন। ঠিক আছে ভাইয়া। তারপর ছেলেটা আকাশের কথা মতন অনার্স প্রথম বর্ষে গিয়ে দেখে একজন ম্যাম ক্লাস নিচ্ছে। তাই সে ম্যামকে সালাম দিয়ে বলে, ম্যাম, ওই যে আপুটাকে কিছু সময়ের জন্য ছুটি দিন, তিনাকে একটু প্রয়োজন আছে। না, এখন কোনো ছুটি হবে না। আর তুহিন, তুমি কোন সাহসে ক্লাস চলাকালীন সময় এসে ওর জন্য ছুটি চাইছো? তোমার সাহস তো কম না দেখি। ম্যাম, আপুকে দিয়ে আমার কোনো প্রয়োজন নেই, আমাকে আকাশ ভাইয়া পাঠিয়েছে, প্রয়োজন হলো আকাশ ভাইয়ের। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে ছুটি দেওয়া যায়। এই মেয়ে, তোমার নাম কি জানে? ম্যাম, আমার নাম অবনী। অবনী, তোমার কেউ একজন জরুরি তলব পড়েছে, তুমি জলদি গিয়ে তার সাথে দেখা করে এসো। জি ম্যাম। তারপর তুহিন নামক ছেলেটা অবনীকে সঙ্গে করে নিয়ে আকাশের কাছে আসে। তারপর আকাশকে বলে, ভাই, এই যে আপু। ধন্যবাদ তোকে। আচ্ছা শোন, এবার কি কাজে বের হয়েছিস সেটা কর গিয়ে। আচ্ছা ভাই। আকাশের কথায় তুহিন নামক ছেলেটা চলে যায়। ছেলেটা চলে যেতেই আকাশ অবনীকে কিছুটা রাগান্বিত কণ্ঠে বলে, এই মেয়ে, তোর নাম কি? আমার নাম অবনী, আর আপনার নাম তো নিশ্চয়ই আকাশ, তাই না?
এই ফাজিল মেয়ে, একদম চুপ। তোকে পাকনামি করতে বলেছে কে, হ্যাঁ? আর আমার নাম কি সেটা যেহেতু তুই জানিসই, তাহলে তো বনিতা কেন করছিস? দুঃখিত। রাগ তোর দুঃখিত। তুই আমাকে এটা বল যে ক্লাস শুরু হওয়ার আগে তুই আমাকে ওইসব কি বলে গেছিস? আসলে আপনাকে টেনশনে দেখে ভালো লাগছিল না, তাই ওসব বলেছি। আরে আমার টেনশন, এতে তোর ভালো না লাগার কি আছে শুনি? আমার অনেক কিছুই আছে। সেই অনেক কিছুটা কি শুনি? আমার আপনাকে ভালো লাগে। আপনাকে সেদিন প্রথম দেখেই আমার মাথার সিট নড়ে গেছে। এই মেয়ে, থাপ্পড় জিনিস, হ্যাঁ? এক থাপ্পড়ে গালের সব কটা দাঁত একদম ফালায় দেব। তোর তো দেখি সাহস কম না। যেখানে কলেজের সমস্ত স্টুডেন্ট এবং কলেজের শিক্ষকরা পর্যন্ত আমার সাথে কথাবার্তা বলতে হুশ করে বলে, সেখানে তুই এসে আমার সাথে লুতুপুতু করছিস, হ্যাঁ? তোর তো দেখি অনেক সাহস বেড়েছে। দেখুন, আমার সাহস বরাবরের মতোই আছে। আর তাছাড়া আপনার সাথে কোথায় লুতুপুলু করছি আমি? আপনি কি আমাকে সেই সুযোগটুকু দিয়েছেন? আপনার ভিতরে সেই বদরাগ যা দেখে এখনো সাহস তো করতে পারিনি লুতুপুতু করার জন্য। না হয়তো কি? অনেক কিছুই করতাম। আপনাকে জড়িয়ে ধরে চুমু খেতাম, হুট করে দৌড়ে এসে আপনাকে জড়িয়ে ধরতাম, হুট করে এসে আপনাকে আপনার কোলে বসে পড়তাম। কিন্তু আপনার বদমেজাজের জন্য এমন কিছুই করার সাহস করতে পারছি না। মেয়েটার কথা শুনে মাথার মধ্যে মরিচা বাতি জ্বলছে। কারণ একে তো ওর মধ্যে ডর ভয় বলতে কিছুই নেই, আর দ্বিতীয়ত সে আমার সাথে লুতুপুতু করার সাহস পাচ্ছে না বলেও মুখ দিয়ে লুতুপুতু টাইপ কথাবার্তা বলছে। কি পদের মেয়ে রে বাবা! ইচ্ছে করছে থাপড়ে কানপাটি গরম করে দেই। এই অবনী শোন, তুই আমার ব্যাপারে কিন্তু এখনো ভালো করে কিছুই জানিস না। তো আগে আমার ব্যাপারে ভালো করে স্টাডি কর, তারপর অটোমেটিক তোর এই পাগলামি মাথা থেকে সরে যাবে। না হয়তো থাপড়ে কানপাটি গরম করে দেব। আপনার ব্যাপারে স্টাডি করার কোনো প্রয়োজন নেই আমার। আর আপনি আমাকে মারতে চাইলে মারতে পারেন। আপনার ইচ্ছে মতন কষে কয়েকটা থাপ্পড় মেরে আমাকে আপনার বুকে টেনে নিয়ে চুমু খেলে আমি সব ভুলে যাব। এই মেয়ে, তোকে মনে হচ্ছে সত্যি একটা শিক্ষা দিতে হবে, কারণ আমার গা ঘেঁষার অনেক শখ দেখছি তোর। অনেক সব। আপনার একদম শরীরের সাথে মিশে যেতে চাই আমি। আপনার ওই লাল টুকটুকে ঠোঁটজোড়ার সাথে আমার ঠোঁটজোড়া একদম লেপটে দিতে চাই। প্লিজ আমায় মেরে হলেও আপনার কাছে টেনে নিন। মেয়েটার কথা শুনে দরজের বাঁধ পুরোপুরি ভেঙে গিয়েছে, তাই হুট করেই সজোরে এক টান দিয়ে মেয়েটাকে নিজের কাছে নিয়ে আসলাম। তারপর কোনো কথাবার্তা ছাড়াই মেয়েটার কোমরে এক হাত দিয়ে চেপে ধরে তার ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া লেপটে দিয়েছি। মেয়েটা একদম শান্তশিষ্ট হয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন সে আমার ঘরের বউ। তার স্বামী তাকে কাছে টেনে নিয়েছে, তাই সে বাধ্য বউয়ের মতন স্বামীকে সঙ্গ দিচ্ছে। এভাবে কিছুক্ষণ যেতেই কারোর উপস্থিতি টের পেয়ে অবনীকে ছেড়ে দিলাম। অবনীকে ছেড়ে দিয়ে পাশ ফিরতেই দেখি তুহিন নামক সেই ছেলেটা আমাদের দিকে চাক্ষুষ নজরে তাকিয়ে আছে, যেটা দেখে কিনা আমার মেজাজ আরো বিগড়ে গিয়েছে। তাই ছেলেটাকে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলাম, এই তুহিন, তুই এখানে কি করছিস রে? ছেলেটা আকাশের ঝাঁঝালো কণ্ঠ শুনে কাঁদো কাঁদো কণ্ঠে আকাশকে বলে ওঠে, ভাই বিশ্বাস করেন আমি কিছুই দেখিনি, আপনি প্লিজ আমার উপরে রেগে যাইয়েন না। ছেলেটার কাঁদো কাঁদো ভঙ্গিমা দেখে অবনী সেই ছেলেটাকে বলে ওঠে, এই তুহিন ভাইয়া, আপনি তাড়াতাড়ি এখানে চলে যান, আমি ওনাকে দেখছি। অবনীর কথায় তুহিন নামক ছেলেটা চটজলদি সেখান থেকে কেটে পড়ে। আর অবনী তখন আকাশের হাত আলতো করে চেপে ধরে আকাশকে বলে, আরে আপনি খামোখা ওনার উপরে রাগ দেখিয়ে কি লাভ বলুন তো? উনি তো কিছু করেনি, কারণ এটা তো রাস্তা, এখান দিয়ে মানুষ চলাচল করবে, সেটাই স্বাভাবিক। আমরাই না পথের মাঝখানে বসে রোম্যান্স করছি, ভুলটা তো আমাদেরই, তাই না? তাই আপনি প্লিজ শান্ত হন, এত রাগ দেখাতে হয় না, প্লিজ মাথা ঠান্ডা করুন। আকাশ অবনীর কথায় কেমন যেন হয়ে যায়। আকাশের ভিতরের সমস্ত রাগ অবনীর কথায় মুহূর্তের মধ্যে কোথায় যেন গায়েব হয়ে গিয়েছে। তাই আকাশ এবার শান্ত মেজাজে অবনীকে কাছে টেনে নিয়ে তার কোমরে জড়িয়ে ধরে, পরে তাকে জড়িয়ে ধরে নিজের কোলের মধ্যে বসায়। অবনীও আকাশকে ভালো মন্দ কিছুই বলে না, সে চুপচাপ আকাশের আচরণে সাড়া দিচ্ছে। অন্যদিকে আকাশ অবনীকে কাছে টানতেই তার মধ্যে এক ধরনের নেশার ঘোর লাগে।
তাই সে অবনীর ঘাড়ে আলতো করে একটা চুমু দিয়ে অবনীর চুলের ঘ্রাণ নিতে আরম্ভ করে। আকাশের এমন আচরণে অবনী এবার তাকে বাধা দিয়ে বলে, এই যে মহাশয়, শুরুতে তো রাগ দেখিয়েছেন, কিন্তু এখন তো রোমান্টিক হয়ে গেছেন, কারণটা কি? অবনীর মুখে এমন কথা শুনে আকাশের চেহারার রং পুরোপুরি কুঁচকে যায়, যেটা পাশ থেকে অবনী খেয়াল করে। তাই সে আকাশকে স্বাভাবিক করার জন্য বলে, আচ্ছা, আপনার যা ইচ্ছে হয় করুন, কিন্তু এখানে না প্লিজ। কারণ একটু আগে একজন বেফাঁসভাবে সামনে চলে এসেছে, তার মতন হুট করে আবার কখনকে চলে আসে তার তো কোনো ঠিক নেই। তাই আমি বলছি যে এখন আমরা নিজেকে সংযত রাখি, না হয়তো মানুষের সম্মুখে লজ্জার পাশাপাশি আপনার রাগ উঠে যাবে, পরে আপনাকে সামাল দিতে আমার দম বের হবে। তো এখন কি করা উচিত? রোম্যান্স বাদ দিয়ে রেখে আপনার যা খুশি তাই করে। না, আর কিছু করারই ইচ্ছা নাই। তুমি ক্লাসে চলে যাও। ও মা গো মা, এটা কি আপনি কথা বলছেন? হেই, কি হয়েছে? আর আমি কথা বলছি মানে কি? হ্যাঁ, কি ধরনের প্রশ্ন এটা? আপনি দেখি তুই থেকে তুমিতে নেমে এসেছেন, যা দেখে বেশ অবাক লাগছে আমার। অবাক লাগার কিছুই নেই, ক্লাসে চলে যাও তুমি। আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি। আকাশের কথায় অবনী ক্লাসে যাওয়ার জন্য হাঁটা ধরে। তখনই আকাশ পিছন থেকে আবার অবনীকে ডাক দেয়। অবনী আকাশের ডাকে পিছু ঘুরে হেঁটে আকাশের কাছে এসে তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, আবার ডাকলেন কেন? কোনো ছেলের সাথে মিশবে না, কেমন? আর ছেলেদের থেকে একদম দূরে দূরে থাকবে। আকাশের এমন কথা শুনে অবনী মুচকি একটা হাসি দিয়ে আকাশের কপালে একাধিক চুমু এঁকে দেয়। তারপর আকাশকে বলে, জনাব, আপনার কথার একটুও নড়চড় হবে না, আপনি একদম নিশ্চিন্তে থাকুন। এবার চললাম। আর হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা বলে যাই, আপনি নিজের রাগটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করুন। এই রাগ কন্ট্রোল করার ক্ষমতা আমার নেই, তবে তুমি চেষ্টা করলে হয়তো কমে যাবে। ঠিক আছে জনাব, আমি আপনাকে শান্ত মেজাজের মানুষ বানিয়ে দেব। এবার চললাম। তারপর অবনী ক্লাসে চলে যায় আর আকাশ সেই জায়গাটায় বসে বসে অবনীকে নিয়ে ভাবতে শুরু করে। এমন সময় মুজাহিদ নামক আকাশের বডিগার্ডটা কলেজের ভিতরে প্রবেশ করে আকাশের কাছে আসে। তারপর আকাশের কাছে এসে আকাশের কানে কানে কিছু একটা বলে, যেটা শুনে আকাশ পুরোপুরি শকড হয়ে যায় এবং সাথে তার সারা শরীরে কাঁপুনি দিয়ে ওঠে। কারণ মুজাহিদ তাকে যা শুনিয়েছে এখন সেটা শোনবার জন্য আকাশ কখনোই প্রস্তুত ছিল না। মুজাহিদ আকাশকে বলে মিনিস্টার সাহেবকে নাকি তার শুভাকাঙ্ক্ষীদের মতন করে গায়েব করে ফেলেছে কে যেন। তার উপরে রাজ নাকি সকালবেলায় আকাশ কলেজে আসার পর কয়েকজনকে সাথে নিয়ে লেডি কিলারের তালাশ করতে বেরিয়েছে। তারপর থেকে নাকি তাদের সবার ফোন বন্ধ। মুজাহিদ নাকি অনেক কয়বার রাজকে ফোন করেছে, কিন্তু কোনোভাবেই রাজের সাথে সে কলে কানেক্ট হতে পারেনি। আকাশ রাজের কথা শুনে শকড খেয়ে গেছে, কারণ রাজ তার খুব কাছের ছোট ভাই। রাজের যদি একবার কিছু হয় তাহলে সে একটা ছোট ভাই হারাবে। তাই আকাশ নিজেকে কিছুটা সামলে নিয়ে মুজাহিদকে বলে, মুজাহিদ, তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করতে বল ড্রাইভারকে গিয়ে। আর রাজের ফোনের লাস্ট লোকেশন ট্র্যাক করার ট্রাই কর কাউকে দিয়ে। তারপর ছেলেপেলে সহ আমি সেখানে যাব। ঠিক আছে ভাই। মুজাহিদ আকাশের কথা মতন কেউ একজনকে ফোন করে রাজের ফোন ট্র্যাক করতে বলে। তারপর আকাশের সামনে থেকে হেঁটে গাড়ির কাছে চলে যায়। আকাশ ও মুজাহিদদের পিছন পিছন গিয়ে গাড়িতে ওঠে। তারপর সর্বপ্রথম তারা নিজের বাসায় যায়। তারা নিজের বাসায় পৌঁছতে পৌঁছতেই রাজের শেষ লোকেশন কোথায় সেই খবর মুজাহিদ পেয়ে যায়। মুজাহিদ যাকে ফোন করে রাজের লোকেশন বের করতে বলেছে সে কিছু সময়ের মধ্যেই রাজের লোকেশন বের করে মুজাহিদকে বলে। তাই আকাশ, মুজাহিদ এবং সাথে অনেক কয়েকজন ছেলেপেলে নিয়ে সেখানের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য তৈরি হয়, কারণ রাজের লাস্ট লোকেশন গেলেই হয়তো তারা কোনো খোঁজ পাওয়া যাবে। সেই মোতাবেক সবাই মিলে ঘর থেকে বেরিয়ে গাড়িতে উঠবে। তখনই রাজ আকাশের বাংলোতে ফিরে আসে, যেটা দেখে সবাই খুশি হয়ে যায়। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে রাজের সঙ্গী সাথী সবাই গায়েব। আকাশ রাজকে দেখে জিজ্ঞেস করে, হেই, তুই এত সময় কোথায় ছিলি রে? আর তোর সাথে লোকজন কোথায়? ভাই, আমি কিছুই জানি না তার কোথায়, কারণ আমি লেডি কিলারের বিষয়ে সামান্য কিছুটা সন্ধান পেয়েছি,
তাই আপনি কলেজে যেতেই আমি কয়েকজনকে নিয়ে সেইখানে যাই। কিন্তু আমি সেইখানে যেতেই আমাদের সাথে অদ্ভুত একটা কাণ্ড ঘটে। হুট করেই আমাদের গাড়ির সামনে কোথা থেকে যেন একটা কুকুর চলে আসে, যাকে কিনা আমরা গাড়ির নিচে পিষে ফেলেছি। তাই আমরা গাড়ি সাইড করে কুকুরটাকে দেখার জন্য গাড়ি থেকে নিচে নামলাম। এমন সময় কেউ একজন আমাদের গাড়ির জানালা দিয়ে এক জাতীয় গ্যাস ছুড়ে মেরেছে, যার ফলে সাথে সাথেই সবাই বেহুশ হয়ে যায়। পরবর্তীতে যখন আমার জ্ঞান ফিরে আসে, তখন আমি নিজেকে আবিষ্কার করি গাড়ির সিটের মধ্যে আদামরা হয়ে পড়ে আছি, আর আমার সঙ্গী সাথী কেউ নাই। সবাই আমাকে ফেলে রেখে কোথায় যেন গায়েব হয়ে গেছে। কি? ভাই, সত্যি বলছি, আমাদের সাথে এমনটাই ঘটেছে। ইন্না লিল্লাহ, আমাদের উপরে কোন বিপদ আসতে চলেছে আল্লাহই জানে। এই তোরা সবাই সাবধানে থাক, আর যে যেখানে যাবে না কেন মনিটর রুমে লোকেশন দিয়ে তারপর যাবি। আর রাজ, তুই লেডি কিলারের বিষয়ে কি তথ্য পেয়েছিস? ভাই, ফরেস্ট কলোনিতে নাকি লেডি কিলারকে দেখা গেছে বেশ কয়েকবার। সেখানের একজন লোক আমায় ফোন করে তার বিষয়ে কিছু তথ্য দেবে বলেছে, কিন্তু আমি সেই লোকের কাছে যাওয়ার আগেই আমার সাথে এমন কাণ্ড ঘটে গেছে। কে সেই লোক? তুই কি চিনিস তাকে? আমি চিনি না, তবে আমাদের শহরে এক ছেলে আছে যে কিনা আমাদের টিমের হয়ে কাজ করে। তার কেমন যেন পরিচিত লাগে সেই লোক। পরে সেই ছেলের থেকে নাম্বার নিয়ে ওই লোকের সাথে যোগাযোগ করেছি আমি। আচ্ছা ঠিক আছে, তুই ঘরের ভিতরে গিয়ে রেস্ট কর, বাকিটা আমরা দেখছি। আচ্ছা ভাই। রাজ আকাশের কথা মতন রেস্ট করতে চলে যায়। রাজ চলে যেতেই আকাশ মুজাহিদকে বলে, মুজাহিদ, আমাদের দলের কোনো ছেলের পরিচিত লাগে, তাকে ফোন করে আন্ডারগ্রাউন্ডে আসতে বল, কারণ বাংলোতে আনা যাবে না। আর তাছাড়া তোরা কয়জন বাদে তো আমায় এখন পর্যন্ত ভালো করে কেউ দেখেনি, তাই তাদের সামনে যাওয়াও যাবে না। আর আমার এই লোকেশন তো ভুলেও দেওয়া যাবে না। ভাই, ঠিক বলেছেন। আপনি কারোর সামনে না যাওয়াই ভালো। যা, সেই ছেলেকে নিয়ে আয় আন্ডারগ্রাউন্ডে, আর তারপর আমিও আসছি সেখানে। আচ্ছা ভাই। তারপর মুজাহিদ সেই ছেলের বিষয়ে খোঁজ নিয়ে তাকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে আসে। আর আকাশ রাজকে ঘরে রেখে সেও আন্ডারগ্রাউন্ডে চলে যায়। আকাশ আন্ডারগ্রাউন্ডে পৌঁছানোর আগে মুখে মাস্ক পরে নিয়েছে, কারণ চারটার সামনে গেলে সমস্যা আছে। আকাশ আন্ডারগ্রাউন্ডে গিয়ে সেই ছেলেকে জিজ্ঞেস করে, এই, তুই রাজকে যার সাথে দেখা করতে বলেছিস সেই লোকটা কে? আর রাজ সেখানে যেতেই তাদের উপরে হামলা হলো কেন? ভাই বিশ্বাস করেন, আমি এসবের বিষয়ে কিছুই জানি না। আর যে লোকের সন্ধান আমি রাজভাইকে দিয়েছি সে হচ্ছে আমার এলাকার লোক। আগে সে এই শহরে ছিল, কিন্তু বর্তমানে সে ফরেস্ট কলোনিতে থাকে। রাজভাই যখন আমাকে লেডি কিলারের বিষয়ে বলে, আমি আমার সমস্ত পরিচিত লোকদের সেই লেডি কিলারের কথা বলি। আর এটাও বলি যে কোনো মেয়ের উপরে সন্দেহ হলে বা কোনো মেয়ের মধ্যে অদ্ভুত কোনো আচরণ দেখলে আমাকে ফোন করে জানাতে। আজ সকালে আমার সেই পরিচিত লোকটা আমায় ফোন দিয়ে বলে তার এলাকায় নাকি রাতের বেলায় বেশ কয়েকদিন ধরে একটা মেয়ে কালো রেনকোট পরে যাতায়াত করছে, এবং সেই এলাকার একটা মানুষের সাথে নাকি রেনকোট পরিধান করা মেয়েটা কথাবার্তা বলে। তাই আমি রাজভাইকে বলেছি সম্ভব হলে ফরেস্ট কলোনিতে গিয়ে আমার পরিচিত লোকটার সাথে কথাবার্তা বলতে, তাহলে হয়তো কিছু জানতে পারবে তিনি। ঠিক আছে, আমি দেখছি এই বিষয়টা, কিন্তু তোর সেই লোকটা যদি এসবের সাথে কোনোভাবে জড়িত থাকে তাহলে কিন্তু সে আমার হাতে মারা পড়বে। ভাই, সে যদি কিছু করে থাকে তাহলে তাকে মেরে ফেললে আমার কিছু বলার থাকবে না। অবশ্য এমনিতেও আপনাকে আমার কিছু বলার ক্ষমতা নাই, কারণ এখানে এসে ইতিমধ্যেই বুঝে নিয়েছি আপনি কে, আর আমি যার জন্য কাজ করি তিনিই আমার সামনে দাঁড়িয়ে আছে। ভাই বিশ্বাস করেন, আমার জীবনে অনেক বড় স্বপ্ন ছিল আপনাকে কোনোদিন সামনাসামনি দেখব, যেটা কিনা আজ পূরণ হয়েছে। অবশ্য যদিও আপনার চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু তাতে আমার বিন্দু পরিমাণ আফসোস নেই, কারণ আপনার একদম সম্মুখে এসে দাঁড়িয়েছি, আর তাতে আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। এই হয়েছে, এবার থাম, আর শোন, একটু সাবধানে থাকবি। আচ্ছা ভাই। এই মুজাহিদ, তুই ওকে বাহিরের লোকালয় পর্যন্ত পৌঁছে দিয়ে আয়। ঠিক আছে ভাই।
মুজাহিদ আকাশের কথা মতন সেই ছেলেটার চোখে কালো কাপড় বেঁধে দিয়ে তাকে লোকালয়ে এনে নামিয়ে দেয়, কারণ আন্ডারগ্রাউন্ড সম্পর্কে কেউ জানে না। আর ছেলেটার চোখে মুজাহিদ এজন্যই কালো কাপড় বেঁধেছে যাতে করে সে এই জায়গায় আসার রাস্তা সম্পর্কে জানতে না পারে। আকাশের এই আন্ডারগ্রাউন্ডটা একদম মাটির নিচে, পরিচিত কয়েকজন ছাড়া এই আন্ডারগ্রাউন্ড সম্পর্কে কাকপক্ষীয় জানে না। মুজাহিদ সেই ছেলেটাকে লোকালয়ে পৌঁছে দিয়ে আবার আন্ডারগ্রাউন্ডে ফিরে আসে। আকাশ তার সঙ্গীর সাথে মিলে আন্ডারগ্রাউন্ডে বসে বস সেই লেডি কিলারের ব্যাপারে কথোপকথন করছে। এর মাঝেই দুপুর হয়ে গিয়েছে, মানে আকাশ এই সময় কলেজে থাকলে কলেজ ছুটি হতো, কিন্তু সে কলেজ করা বাদ দিয়ে রেখে আন্ডারগ্রাউন্ডে বসে নিজের লোকদের সাথে কথাবার্তা বলছে। অপরদিক কলেজ ছুটি হতেই অবনী ক্লাস থেকে বেরিয়ে আকাশের তালাশ করতে থাকে। অবনী আকাশের তালাশ করতে করতে সেই জায়গাটাই এসে দাঁড়ায় যেখানে কিনা কয়েক ঘন্টা আগে আকাশ আর অবনী মিলে রোম্যান্স করেছিল। তখনই দ্বিতীয় বর্ষের একটা ছেলে অবনীর কাছে এসে তাকে বলে, এই যে আপনার নাম কি? কেন ভাই, আমার নাম দিয়ে কাজ কি আপনার? কাজ বলতে আপনি না হেব্বি কিউট। আপনাকে প্রথম দেখাতেই আমার ভালো লেগে গেছে, তাই আপনার সাথে পরিচিত হতে চাই। ভাইয়া, আপনি আমাকে প্রথম দেখাতে ভালো লাগলেও আপনাকে কিন্তু আমার একদম ভালো লাগেনি। আর তাছাড়া আপনার সাথে পরিচিত হওয়ারও কোনো ইচ্ছে নেই আমার। কিন্তু কেন? আমার মাঝে কিসের কমতি আছে? ছেলেটা অবনীর কাছে নিজের কমতি সম্পর্কে প্রশ্ন করতেই সেখানে তুহিন নামক ছেলেটা এসে হাজির হয়। তারপর সে হাজির হয়ে অবনীকে বলে, ভাবি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি আমাকে সকালবেলায় অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। না হয়তো এত সময় আমি সক্ষম অবস্থায় চলাফেরা করতে পারতাম না। তুহিনের মুখে এমন কথাবার্তা শুনে অবনীকে পছন্দ করা সেই ছেলেটা তুহিনকে বলে ওঠে, এই, তুই ওনাকে ভাবি ডাকছিস কেন? তুই কি ওনাকে চিনিস নাকি? আর কোন বিপদের কথা বলছিস তুই? ভাবি ডাকছি কারণ আছে, আর তিনাকে আমি না, শুধু সময় হলে পুরো কলেজ তিনার ব্যাপারে জেনে যাবে। মানে কি তুহিন? মানে হলো উনি আমাদের কলেজে যে বাঘ আছে আকাশ ভাই, উনি হচ্ছেন সেই বাঘের ভালোবাসার মানুষ। আর কিছু জানার আছে তোর? না না, আমরা আর কিছু জানার নেই। ভাবি, ক্ষমা প্রার্থী আপনার কাছে। আপনি প্লিজ আমাকে মাফ করে দিন। আমি আপনার সম্পর্কে সত্যিই জানতাম না। আপনি প্লিজ আমার কথাগুলো ভাইয়ের কানে দিয়েন না, না হয়তো আমার অবস্থা খারাপ করে দিবে উনি। আচ্ছা ঠিক আছে, বলবো না, কারণ মানুষ মাত্রই ভুল। ধন্যবাদ ভাবি। তারপর ছেলেটা সেখান থেকে কেটে পড়ে, কারণ সে এত সময় না জেনে বাঘের গুহায় ঢুকবার জন্য যাত্রাপথ শুরু করেছিল। কিন্তু শেয়াল মামা সময় থাকতে এসে তাকে প্রাণপণে বাঁচিয়ে দিয়েছে। ছেলেটা চলে যেতেই অবনী তুহিনকে বলে, ভাইয়া, ধন্যবাদ দেওয়ার কিছু নেই, কারণ মানুষটা অনেক গরম মেজাজের, তাই আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়েই ওনাকে শান্তশিষ্ট রাখা। আমি বলতে গেলে এক প্রকার তেনার রাগটাকে দমিয়েছি, কিন্তু এতে করে আপনার উপকার হয়ে গেছে, তাই এই কাকতালীয় ধন্যবাদের প্রয়োজন নেই। তাও ভাবি, ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা স্বীকার করাটা আমার কর্তব্য, কারণ যেভাবেই হোক না কেন আপনার জন্য ভাইয়ের হাত থেকে বেঁচে গেছি আমি। আরে ভাইয়া, ছাড়ুন তো এসব। আচ্ছা, আপনি কি আমার ওনাকে দেখেছেন কোথাও? ওনাকে না আমি অনেকক্ষণ ধরেই খুঁজছি, কিন্তু কোথাও পাচ্ছি না। না ভাবি, দেখিনি। আর উনি হয়তো চলে গেছেন, কারণ মাঝে মধ্যে উনি বাসায় চলে যান। ও আচ্ছা, বদরাকিটা হয়তো আমায় ফেলে রেখে বাসায় চলে গেছে, তাই তো তিনাকে খুঁজে পাচ্ছি না। এটাই হবে ভাবি। আচ্ছা, তাহলে আমিও বাসায় চলে গেলাম। আচ্ছা। অবনী তুহিনের সাথে কথা বলে বসার দিকে রওনা হয়। অন্যদিকে আকাশ এখনো আন্ডারগ্রাউন্ডে বসে বসে তার কাছের ছোট ভাই ব্রাদারদের সাথে কথাবার্তা বলছে। তখনই আকাশের বাংলো থেকে একজন গার্ড আকাশকে ফোন দিয়ে বলে, আকাশ ভাই, রাজ ভাইয়ের শরীর কেমন যেন ইলেকট্রিক বৈদ্যুতিক আলো ন্যায় কিছু একটা জলজল করছে, যা দেখে আমাদের কেমন জানি মনে হচ্ছে উনি আমাদের রাজ ভাই নয়। মনে হচ্ছে যেন রাজ ভাইয়ের ছদ্মবেশী কেউ একজন আমাদের বাংলোতে প্রবেশ করেছে।
গার্ডের মুখে এমন কথা শুনে আকাশের মাথায় বিজলি বর্ষণ হয়েছে মতন অবস্থা হয়েছে তার। রাত যখন দীর্ঘক্ষণ যাবৎ যোগাযোগ বিচ্ছিন্ন রেখে তাদের কাছে ফিরে এসে সবাইকে বলে যে এমন ঘটেছে, যার ফলে সে একাই গাড়িতে বেহুশ হয়ে পড়েছিল আর তার সঙ্গী সাথী সবাই কোথায় যেন গায়েব হয়ে আছে, তখনই আকাশের কেমন যেন সন্দেহ হয়েছিল রাজের উপরে। তাই আকাশ তখন রাজকে ঘরের ভিতরে পাঠিয়ে দেয় রেস্ট করার জন্য, আর মুজাহিদকে আন্ডারগ্রাউন্ডের কথা বলে। তার সেই সন্দেহ কিনা এখন বাস্তবে রূপ নিয়েছে, তাই সে মুজাহিদকে জোরে আওয়াজ দিয়ে বলে, এই মুজাহিদ, আন্ডারগ্রাউন্ডের অস্ত্রাগার থেকে বড় 2টা মেশিন বের কর। আজ মুখোশধারীর মুখোশ উপড়ে ফেলবো। আজ আমিও দেখতে চাই যে ইবলিস শয়তানের কাছে এসে কে শয়তানি করবার মতন দুঃসাহস করেছে। আর তোরা যারা বাংলোর মধ্যে আছিস, সবাই মিলে ছদ্মবেশী রাজকে রুমের মধ্যে আটকে রাখ।